নমস্কার, নিউজ নাও এর প্রাইম টাইমে সকলকে স্বাগত। আমি রয়েছে সংযুক্তা, চোখ রাখছি এই মুহূর্তের সংবাদে। কুইজ প্রতিযোগিতার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে আজকের ছাত্রছাত্রী এবং জ্ঞান আহরণকারীরা। রবিবার ত্রিপুরা ইনফো ওয়েব পোর্টাল আয়োজিত মেগা কুইজ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এরকমটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়ার কথা ছিল, কিন্তু জরুরি কারণে সফরটি স্থগিত করা হয়। প্রেক্ষিতে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন দেখা যাচ্ছে ত্রিপুরাতে এত বছর ধরে যে শুরু হয়েছে, মানুষ এর জন্য বসে থাকে। এটা একটা, আমি বলবো যে একটা পর্বর মতো হয়ে গেছে, যে এই দিনটার জন্য বসে থাকে। জয়ন্ত খালি খবর নেই আমি আছি কিনা ত্রিপুরাতে, আমার সর্বনাশ হয়ে যাবে আপনার মনে না আসে। আমার আজকে দিল্লিতে যাওয়ার কথা ছিল, যাই হোক কোনো কারণে একদিন পিছিয়ে গেল, আমি আসতে পেরেছি এখানে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বদরপুর সেকশনে একটি পণ্য ট্রেনের লাইনচ্যুত হওয়ার কারণে ব্যাহত হয়েছে রাজ্য জ্বালানি সরবরাহ। প্রেক্ষিতে রবিবার থেকে শুরু হলো পেট্রোল রেশনিং। রবিবার থেকে সমান অনুপাতে পণ্য বিতরণের ব্যবস্থার অধীনে পেট্রোলের রেশনিং শুরু করেছে ত্রিপুরা রাজ্য খাদ্য দপ্তর। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে লামডিং এবং বদরপুর সেকশনের মধ্যে পণ্য ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে রাজ্যের জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রবিবার থেকে চালু হওয়া এই রেশনিং ব্যবস্থায় দ্বিচক্র যান মালিকরা পাবেন প্রতিদিন 200 টাকার পেট্রোল, যেখানে 3 চাকার যানবাহন মালিকরা পাবেন 400 টাকার পেট্রোল। এক্ষেত্রে 4 চাকার যানবাহনগুলো পাবে 1000 টাকার পেট্রোল। 31 অক্টোবর লামডিং এবং বদরপুর সেকশনের মধ্যে জ্বালানি বহনকারী একটি পণ্যবাহী ট্রেনের ট্যাঙ্কার লাইনচ্যুত হওয়ার কারণে প্রায় 5 কিলোমিটার ট্র্যাক উপড়ে যায়, যা প্রভাবিত করে ত্রিপুরার স্বাভাবিক জ্বালানি সরবরাহকে। তবে জ্বালানি পরিবহন বন্ধ থাকলেও এই রুটে বন্ধ নেই পরিষেবা। রেলপথ বন্ধ থাকার কারণে বর্তমানে আসামের গৌহাটি, বেতকুচি, লামডিং ও শিলচর ডিপো থেকে সড়কপথে ট্যাঙ্কার ট্রাকের মাধ্যমে রাজ্যে পেট্রোল ও ডিজেল আমদানি করছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। 13 নভেম্বরের পর থেকে রেলপথে পেট্রোল আমদানি সম্ভব হবে বলে আশা করেছে IOCL কর্তৃপক্ষ। বর্তমানে ধর্মনগরের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের ডিপো সহ রাজ্যের বিভিন্ন মহকুমায় পেট্রোল পাম্পগুলিতে পেট্রোলের মজুতের পরিমাণ কম থাকায় সাময়িক সময়ের জন্য চালু করা হয়েছে এই রেশনিং ব্যবস্থা। এদিকে পেট্রোলের এই সংকটকালীন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে অতিরিক্ত পেট্রোপণ্য ক্রয় করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে খাদ্য দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গত 6.5 বছরে 3497টি পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 1412 জন। চলতি বছরের জুলাই মাস পর্যন্ত রাজ্যে যান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 144 জনের। গত 7 দিনে পথ দুর্ঘটনায় সরকারি হিসেবে মৃত্যু 8। এদের মধ্যে যেমন রয়েছেন 75 বছরের বৃদ্ধ, তেমনি রয়েছে 3 বছরের শিশু। স্বাভাবিক কারণেই রাস্তায় সাক্ষাৎ মৃত্যুর আশঙ্কায় তটস্থ সাধারণ মানুষ। পথ দুর্ঘটনায় কারো মৃত্যু হলে পরেই সাধারণত আলোচনায় উঠে আসে বিষয়টি, আবার সময়ের সাথে থিতিয়েও যায় বিষয়টি। তারপর আরো একটি মারাত্মক ঘটনা, 1-2 দিনের শোরগোল শেষে আবার চুপ। এভাবেই কাটছে বছরের পর বছর। অন্তরালে হারিয়ে যাচ্ছে একটি পরিবার। মারাত্মক জখম নিয়ে যারা বেঁচে থাকছেন তাদের পরিবারও নিঃস্ব অবস্থায়। থানা, পুলিশ ইত্যাদি হাঁপা সেরে মৃত্যুর ফলে কোনো কোনো পরিবার হয়তোবা বিমার টাকা পেয়ে যাচ্ছেন, কিন্তু এতে করে কি ক্ষত মিলিয়ে যাচ্ছে? প্রশ্ন তা নিয়ে অনেক পরিবার সে সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে নানা জটিলতায়। ঘাতক যান কোনো প্রভাবশালী ব্যক্তির হলে তা আড়ালের চেষ্টা চলছে নানা কৌশলে। এখানেই অসহায় সাধারণ মানুষ। রাজ্য পরিবহন দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত 6.5 বছরে 3497টি পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 1412 জন। চলতি বছরের জুলাই মাস পর্যন্ত রাজ্যে যান দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা 144 জন। গত 7 দিনে পথ দুর্ঘটনায় সরকারি হিসেবে মৃত্যু 8। এদের মধ্যে যেমন রয়েছেন 75 বছরের বৃদ্ধ, তেমনি রয়েছে 3 বছরের শিশু। পরিবহন দপ্তর সূত্রে খবর, রাজ্যে 2018 সালে মোট 552টি পথ দুর্ঘটনা ঘটেছে। এতে মৃত্যু হয়েছে 213 জনের, আহতের সংখ্যা 741 জন। 2019 সালে 665টি ঘটনায় মৃত্যু হয়েছে 239 জনের, আহত হয়েছেন 816 জন। 2020 সালে দুর্ঘটনার সংখ্যা ছিল 289টি, মৃত্যু হয়েছে 120 জনের, আহত 286 জন।
মোট 479টি পথ দুর্ঘটনা ঘটেছে 2021 সালে। মৃত্যু হয়েছে 194 জনের, আহতের সংখ্যা 547। 2022 সালে মোট 575টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 241 জন, আহত 541 জন। 2023 সালে দুর্ঘটনার সংখ্যা 577টি, মৃত্যু হয়েছে 261 জনের, আহতের সংখ্যা 609 জন। আর চলতি বছরের জুলাই মাস পর্যন্ত 360টি পথ দুর্ঘটনা ঘটেছে, যেখানে মৃত্যু হয়েছে 144 জনের, আহত হয়েছেন 400 জন। পরিসংখ্যানের এই হিসেবে স্পষ্ট করছে যান দুর্ঘটনার ভয়ঙ্কর চিত্র। একমাত্র 2020 সালে কিছুটা হ্রাস পেয়েছিল মৃতের সংখ্যা। গত কয়েক বছরে পথ দুর্ঘটনার মৃত্যুর ঘটনাগুলির প্রেক্ষাপটে নিশ্চিতভাবেই বলা যায় রাস্তায় যেন ঘুরছে সাক্ষাৎ মৃত্যু। প্রতিদিন কোথাও না কোথাও ঘটছে দুর্ঘটনা। নিরীহ পথচারীদের পিষে দিয়ে বেরিয়ে যাচ্ছে দ্রুত গতির যানবাহন। ছোট ছোট স্কুল পড়ুয়াদের নিয়ে আরো বেশি চিন্তিত পরিবার। কেউ ট্রাফিক আইন মেনে মোটর বাইক চালিয়েও নিশ্চিন্ত থাকতে পারছে না দুর্ঘটনা এড়ানোর বিষয়টিতে। পেছন থেকে ধাক্কায় উড়িয়ে দিয়ে কেটে পড়ছে গাড়ি। রাস্তায় বেরিয়ে অজানা ভয়ে তটস্থ থাকছেন গাড়ি চালকরাও। বিপরীত দিক থেকে আসা কোনো এক চালকের অসাবধানতায় মুখোমুখি সংঘর্ষ, প্রাণ যাচ্ছে মানুষের। বেপরোয়া যানবাহন চলাচল রোধ বা রাতে গাড়িতে চোখ ঝলসানো আলোর ব্যবহার বন্ধের ক্ষেত্রে কি পদক্ষেপ রয়েছে সরকারের, তা জানেন না পথ চলতি সাধারণ মানুষ। সার্বিক পরিস্থিতিতে রোজ নামচায় পরিণত হয়েছে পথ দুর্ঘটনা, যেখানে মানুষের মৃত্যুর বিষয়টি যেন সীমাবদ্ধ হয়ে পড়েছে শুধুমাত্র একটি পরিসংখ্যান হিসেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছি পরবর্তী সংবাদে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে পরিবহন সেক্টরে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা। আগে ত্রিপুরায় ছিল একটি জাতীয় সড়ক, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 6টিতে। আগামী দিনে মিলবে আরও কয়েকটি জাতীয় সড়কের মঞ্জুরি। রবিবার বিশ্ব পরিবহন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এরকমটাই জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে সংস্থার গোর্খা বস্তি হল ঘরের আয়োজিত হয় এদিনের এই অনুষ্ঠানটি। ত্রিপুরায় জল প্রতিরোধী সড়ক নির্মাণ, চ্যালেঞ্জ, সুযোগ এবং উদ্ভাবন শীর্ষক এক আলোচনা চক্রেরও আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে। Under the stewardship of our respected Prime Minister Narendra Modi, as well as when it comes to our state, Tripura as a whole, under the visionary leadership of our Honorable Chief Minister Professor Dr. Manik Shah, we have come across to a great extent when it comes to the development of transportation in a holistic manner. In a sense manner, we had one national highway, that was NH44. Only one national highway. And now we have 6 national highways, which has been declared by Road Transport Ministry, Ministry of Road Transport, Government of India, and few more will be sanctioned very shortly. এদিকে ভোর হতে না হতেই চড়িলাম মা কসবেশ্বরী পেট্রোল পাম্পে। পেট্রোলের জন্য রবিবার জনসাধারণের দীর্ঘ লাইন দেখতে পাওয়া যায়। লাইনের দীর্ঘতা এতটাই ছিল যে পেট্রোল পাম্প থেকে জাতীয় সড়ক হয়ে চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পর্যন্ত যেন যানবাহনের মিছিল দেখা গেছে। রাজ্য সরকারের খাদ্য সংরক্ষণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী 10 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত রাজ্যের প্রত্যেকটি মহকুমার পেট্রোল পাম্পগুলিতে রেশনিং ব্যবস্থার মাধ্যমে পেট্রোল দেওয়ার কথা ঘোষণা হয়েছিল। কিন্তু পেট্রোলের জন্য আতঙ্কিত হয়ে পেট্রোল পাম্পগুলিতে অযথা ভিড় না জমানোর জন্য জনসাধারণের উদ্দেশ্যে বার্তাও দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্য সরকারের রেশনিং ব্যবস্থা অনুযায়ী দ্বিচক্র যানবাহনে 200 টাকা, ত্রিচক্র যানবাহনে 400 টাকা এবং 4 চাকার যানবাহনে 1000 টাকার পেট্রোল দেওয়া হবে। সেই অনুযায়ী যানবাহনে পেট্রোল দেওয়ার জন্য যেন প্রতিযোগিতার লাইনে দাঁড়িয়েছেন স্থানীয় জনগণ। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে পেট্রোল নিতে পেরে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতা সাধারণ। রেশনিং চলছে না, 200 টাকা করে। কোন পেট্রোল পাম্প এটা? তেল 200 টাকা কেরে, এত কম করে? এটা কোন পেট্রোল পাম্প? চড়িলাম।
ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদ এবং ত্রিপুরা গণিত সোসাইটির যৌথ উদ্যোগে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য জুনিয়র ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় রবিবার। রাজ্যের 23টি মহকুমার 5,500-র উপর পরীক্ষার্থী এতে অংশ নিয়েছে বলে এদিন জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ। 2007 সাল থেকেই রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড পরীক্ষা। আগামী 22 ডিসেম্বর ন্যাশনাল ম্যাথমেটিক্স ডেতে এই পরীক্ষায় উত্তীর্ণ প্রথম 10 জনের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার এবং মানপত্র। ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটির যৌথ উদ্যোগে এই এক্সামটা 2007 সাল থেকে হয়ে আসছে। এই পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি, এক্সাক্ট ফিগারটা এখনও আসেনি, 23টা সাব ডিভিশনে সর্বমোট 6,500-এর মতো ছাত্রছাত্রীরা এনরোল করেছে পরীক্ষা দেওয়ার জন্য, এবং অ্যাকচুয়ালি পরীক্ষায় যতটুকু আমরা এই পর্যন্ত জানতে পারছি 5,500-র উপরে ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় বসেছে আজকের থেকে। ভিলেজ কমিটি নির্বাচনের দাবিতে রাজ্যপালের উদ্দেশ্যে মেমোরেন্ডাম জমা দেবে তেপরামথা। আগামী 14 নভেম্বর জমা দেওয়া হবে মেমোরেন্ডাম। এছাড়া ষষ্ঠ তফসিলের 125তম সংশোধনী বিল পাস এবং বাস্তবায়নের দাবিও থাকবে মেমোরেন্ডামে। রবিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছে তেপরামথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে এবার রাজ্যপালের উদ্দেশ্যে মেমোরেন্ডাম জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেপরামথা। প্রেক্ষিতে আগামী 14 নভেম্বর গোটা রাজ্যে ব্লক ভিত্তিক মেমোরেন্ডাম জমা দেওয়ার কথা ঘোষণা দিয়েছে তেপরামথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এক্ষেত্রে রাজ্যপালের উদ্দেশ্যে মেমোরেন্ডাম জমা দেওয়া হবে সংশ্লিষ্ট ভিডিও থেকে শুরু করে মহকুমা শাসক কার্যালয়ে। ভিলেজ কমিটি নির্বাচনের পাশাপাশি সংসদের আগামী অধিবেশনে সংবিধানের ষষ্ঠ তফসিলের 125তম সংশোধনী বিল পাস এবং তা বাস্তবায়নের দাবিও থাকবে মেমোরেন্ডামে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। और हमने डिसीजन लिया है कि 14 तारीख को टू प्रेस फॉर द डिमांड एंड फॉर द तिप्रासा अकॉर्ड we will be giving block wise memorandum and deputation through the block level to the governor of Tripura for the implementation of the Tiprasa Accord, for early holding of the VC elections with the inclusion of the young villages, and also we have asked for the immediate implementation of the 125th amendment in the parliament, which is going to come up in November-December. সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে ষষ্ঠ তফসিলের 125তম সংশোধনী বিল পাস এবং তা বাস্তবায়ন মুখ্যমন্ত্রীর হাতে নয় বরং তা কেন্দ্রের হাতে রয়েছে বলেও মন্তব্য করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। Chief Minister can only give his view, but the implementation of 125th amendment ये चीफ मिनिस्टर नहीं कर सकता, ये पार्लियामेंट कर सकता है। पार्लियामेंट में आज के दिन बीजेपी भी यही बोल रहा है, कांग्रेस भी यही बोल रहा है, सब पार्टीज एक ही बोल रहे कि 125th अमेंडमेंट इम्प्लीमेंट होना चाहिए। तो अगर सब लोग रेडी है तो हम क्यों बोला जा रहा है कि वेट करो वेट करो वेट करो, हम कब तक वेट करेंगे? उनके लिए शायद थोड़ा देर वेट करना प्रॉब्लम नहीं, लेकिन हमारे लिए तो बहुत इम्पोर्टेंट है। तो इसमें चीफ मिनिस्टर ही कैन नॉट डू एनीथिंग, ये पार्लियामेंट का डिसीजन है। রাজ্যের 587টি ভিলেজ কমিটির মেয়াদ 3 বছর আগেই ফুরিয়ে গেলেও এখনো পর্যন্ত অনুষ্ঠিত হয়নি ভিলেজ কমিটি নির্বাচন। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে ভিলেজ কমিটিগুলির নির্বাচন সম্পন্ন করা হবে বলে ত্রিপুরা হাইকোর্টে হলফনামা জমা দিয়েছিল রাজ্য সরকার। তবে এই ক্ষেত্রে ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন করা কতটুকু সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। অপরদিকে উত্তর পূর্বাঞ্চলের ষষ্ঠ তফসিল এলাকায় 10টি স্বায়ত্তশাসিত কাউন্সিলের আর্থিক ও নির্বাহী ক্ষমতা বাড়ানোর জন্য 2019 সালে রাজ্যসভায় সংবিধানের 125তম সংশোধনী বিল পেশ করেছিল কেন্দ্রীয় সরকার। আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের আদিবাসীদের উদ্দেশ্যে এই বিলের প্রস্তাব করেছিল কেন্দ্রীয় সরকার। গ্রাম পরিষদকে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচারের প্রণয়নের ক্ষমতা দেওয়া, তাদের কাছে আর্থিক সংস্থান হস্তান্তরের সুপারিশ করার জন্য অর্থ কমিশনকে বাধ্য করা এবং উপজাতি সংরক্ষিত এলাকার গ্রাম ও পৌর পরিষদে মহিলাদের জন্য অন্তত 1/3 আসন সংরক্ষণের প্রস্তাব করা হয়েছিল 125তম সংশোধনী বিলে। তবে স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি 2020 সালের প্রতিবেদনে বিলটি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর এখনো পর্যন্ত রাজ্যসভায় পাশ হয়নি এই বিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
নভেম্বর মাসের 10 দিন হয়ে গেলেও সাবরুমের রেশন শপগুলি থেকে এক প্রকার খালি হাতেই ফিরতে হচ্ছে গ্রাহকদের। মিলছে না রেশন সামগ্রী। ন্যায্য মূল্যের দোকানগুলিতে শুধু বন্যার জন্য বরাদ্দ কার্ড পিছু যে 10 কেজি করে ফ্রি চাল দেওয়ার ঘোষণা হয়েছিল সেটাই মিলছে। গত মাসের বরাদ্দ মুসুরির ডাল এখনো পর্যন্ত পাননি গ্রাহকরা। চলতি মাসের বরাদ্দ মুসুরি ডাল তো দূরস্থ, সাথে মিলছে না রেশন শপগুলিতে চাল ছাড়া অন্য কোনো সামগ্রী। তাই বাধ্য হয়েই রেশন শপ থেকে এক প্রকার খালি হাতেই বাড়ি ফিরতে হচ্ছে বলে জানিয়েছেন গ্রাহকরা। এক্ষেত্রে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রেশন সামগ্রীর উপর নির্ভরশীলরা। তো রেশনে হওয়ার পর আপনি মালপত্র পাইছেন নি? না, কি কারণে পাইছেন না জানেননি? চাল নাই, তেল নাই, ডাল নাই। ও ডাল নাই। তো গত মাসে কি আপনারা যে মুসুরির ডাল পাওয়ার কথা ছিল রেশন শপ থেকে সেটা পেয়েছিলেন? না, এই মাসেও তো এখনো পাননি। এখনো পাইনি। আগরতলা বেনুবন বৌদ্ধ বিহারে 47তম কঠিন জীবরদান উৎসব অনুষ্ঠিত হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই অনুষ্ঠানে রবিবার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ অংশগ্রহণ করে বৌদ্ধ ভিক্ষুকের উদ্দেশ্যে জীবরদান করেন। কঠিন জীবরদান মূলত বৌদ্ধ ধর্মের একটি ধর্মীয় অনুষ্ঠান, যা সাধারণত আশ্বিন মাসের পূর্ণিমা তিথি থেকে শুরু করে 1 মাসের মধ্যে যে কোনো সময়ে পালন করা হয়। এই ধর্মীয় অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুদের চিবর নামে বিশেষ পোশাক দান করা হয়, যা গাছের শেকড়, গোড়া, ছাল, শুকনো পাতা, ফুল ও ফলের রং দিয়ে তৈরি করা হয়। তাছাড়া বৌদ্ধ ধর্মাবলম্বীগণ পুণ্য অর্জনের জন্য প্রতি বছর এভাবে ভিক্ষুকদের চিবর সহ অন্যান্য আনুষঙ্গিক সামগ্রীও দান করে থাকেন। কঠিন চিবর দান শব্দটি গৌতম বুদ্ধের সময় থেকে শুরু হয়েছে বলে অনেকে মনে করেন। কঠিন চিবর দান হল সর্বশ্রেষ্ঠ দান। বলা হয় বৌদ্ধ ভিক্ষুকদের এই দান করার বিষয়টি প্রতিদানহীনভাবে কল্যাণের নিমিত্ত কাজ। আর এই জাতীয় ধর্মীয় অনুষ্ঠান সমাজে শান্তির বার্তা ছড়িয়ে দিতে সহায়ক হবে বলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস। কঠিন চিবরদান অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত বলেছেন আগরতলা বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ। এই কঠিন জীবরদান বছরে একবার হয়। এটা সবাই নিয়ে এখানে অংশগ্রহণ করে পার্টিসিপেট করে। তো এখানে সবাই যারা আছে দান করে, আমরা প্রার্থনা করে সারা বিশ্বতে যারা সবার প্রাণী সুখ শান্তি হোক, সুখ শান্তি থাকার জন্য। কারণ আজকাল বিশ্বতে আমরা শান্তি চাই, আমরা শান্তি কোথেকে পাবো? আমরা বৌদ্ধ ধর্ম পালন করি, আচরণ করি, ওই থেকে আমরা শান্তি শিখে শান্তিতে আমরা সবাইকে মৈত্রী ভাবনা করি। এদিকে সরকারি রেশনিং ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখিয়ে শহরের পেট্রোল পাম্পগুলিতে চলছে পেট্রোলের রমরমা কালোবাজারি। রাজধানীর একটি পেট্রোল পাম্পে কালোবাজারির এমনই এক চিত্র ধরা পড়ল সাংবাদিকদের ক্যামেরা। রাজ্য সরকারের খাদ্য সংরক্ষণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল 10 থেকে 13 নভেম্বর পর্যন্ত রাজ্যের প্রত্যেকটি মহকুমার পেট্রোল পাম্পে রেশনিং ব্যবস্থার মাধ্যমে প্রতিটি যানবাহনের জন্য নির্দিষ্ট পরিমাণে পেট্রোল দেওয়া হবে। কিন্তু রাজ্য সরকারের খাদ্য সংরক্ষণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের নিয়মনীতি লঙ্ঘন করে এবং রেশনিং ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখিয়ে শহরের চন্দ্রপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার সরলা পেট্রোল পাম্পে চলছে দেদার কালোবাজারি। 2 নম্বরই পথে অর্থ রোজগারের ধান্দায় পেট্রোল পাম্পের বোতলে ও ড্রামে করে পেট্রোল বিক্রির ছবি ধরা পড়তে গলা উঁচু করে মিথ্যে কথা বলার অপচেষ্টায় মুখ লুকাচ্ছেন কর্তব্যরত কর্মী। না সিএনজি ড্রামে দিয়েছেন তো আপনি? ড্রামে দিয়েছেন তো? ড্রামে কি এখন দিতে পারে? এখন তো বলা আছে যে ড্রামে দেওয়া নিষেধ এবং শুধু গাড়িতে স্কুটিতে দেওয়া, কিন্তু আপনি তো ড্রামে দিলেন। কি করে সিএনজি গাড়ি কি আইছে? গাড়ি সিএনজি গাড়ি নিয়ে আসছে না ড্রামে দিছেন? ড্রামে নিয়েছেন, তুলে ড্রামে আপনি তুলে সরকার আইন আপনি অমান্য করছেন। এদিকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে সরকারি রেশনিং ব্যবস্থাকে মান্যতা দিয়ে জনসাধারণের 2 লিটার পেট্রোলের জন্য অপেক্ষা করে সচক্ষে পেট্রোল ব্যবসায়ীদের 2 নম্বরই পথে রোজগারের নমুনা প্রত্যক্ষ করেন, তখন তারা এই অসাধু পেট্রোল পাম্পের ব্যবসায়ীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এটা তো মানে বেআইনি কাজ, আমার তো মনে হয় এটা না করাটাই ভালো। যখন অ্যাভেলেবেল থাকলো এটা ঠিক আছে, আমাদের স্টক রাখলো, কিন্তু অন্ত গাড়ি পাইতেছে না, বাইকে পাইতেছে না। আপনি সারাদিন কাজকর্ম ফালাইয়া সকালবেলা আমি 8টার থেকে দাঁড়া রয়েছি, হন বাজে প্রায় 10:30। 2 লিটার তেল জোগাড় করতে আসছি, কিন্তু আপনার চোখের সামনে তো ড্রাম দিয়ে ব্ল্যাকে দেওয়া হয়। কোন এজেন্সি এটা? কোন জায়গা এটা?
সরকারি নিয়ম লঙ্ঘনকারী অসাধু ব্যবসায়ী যারা ক্রেতা স্বার্থকে বিসর্জন দিয়ে বাঁকা পথে রোজগারের ধাঁধায় নেমেছেন তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ও দপ্তরের আধিকারিকরা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ধর্মনগরে উদ্ধার করা হলো বুলেট ভর্তি বিদেশি পিস্তল। চোখ রাখবো এই সংবাদে, তবে নিয়ে নেব একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একে বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, আবারও চোখ রাখছি সংবাদে। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পুর পরিষদের 10 নম্বর ওয়ার্ডের কলেজ রোড গোরগোপাল সরণি এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় বুলেট ভর্তি বিদেশি পিস্তল। রবিবার বিকেলে গোপন খবরের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং ও ধর্মনগর থানার পুলিশ গোরগোপাল সরণি এলাকার বাসিন্দা রাজু দেবের বাড়িতে হানা দিয়ে 10 রাউন্ড বুলেট সহ উদ্ধার করে বিদেশি পিস্তল। পিস্তলটি রাশিয়ান মেড অটোমেটিক পিস্তল বলে জানিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিমাপুর থেকে পিস্তলটি ক্রয় করা হয়েছে বলে জানিয়েছে গ্রেফতার হওয়া যুবক রাজু দেব। অস্ত্র আইনে মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি হয়েছিল আজকে আমরা গোপন খবরের ভিত্তিতে রাজু দেব, বয়স 50, বাবার নাম লেট রমণী মোহন দেব, ধর্মনগর মিউনিসিপাল কাউন্সিল 10 নম্বর ওয়ার্ড। এখানে ওনার বাড়িতে রেড করেছি। রেড করে অটোমেটিক পিস্তল, যেটা পিস্তলের গায়ে লেখা আছে 7.62 রাশিয়ান মেড সম্ভবত, আর 10টা লাইফ রাউন্ড, একটা ম্যাগাজিন আমরা উদ্ধার করেছি ওই বাড়ি থেকে, আর 2টা মোবাইল ওর অ্যান্ড্রয়েড মোবাইল সেটাও আমরা সিজ করেছি। আর এটা আমরা একটা কেস নিচ্ছি ধর্মনগর থানাতে, আর একটা তদন্ত চলছে। সরকারি জল জীবন মিশনের বাস্তবতা আজও যেন অদূরের কল্পনা অনেক গ্রামীণ ও পার্বত্য অঞ্চলের মানুষের কাছে। ঊনকোটি জেলার কুমারঘাটের উপজাতি অঞ্চলের জল জীবন মিশন প্রকল্পের বাড়ির উঠানে জলের উৎস বসানো হলেও দেখা নেই পানীয় জলের, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাট আরডি ব্লকের অধীনে রয়েছে দেওভ্যালি এডিসি ভিলেজের চন্দ্রখা পাড়া উপজাতি গ্রাম। প্রায় 3 শতাধিক মানুষের বসবাস এই গ্রামে, কিন্তু দীর্ঘ বছর ধরে এই গ্রামের বাসিন্দারা তীব্র জল সংকটে ভুগছেন। বর্তমান সরকারের আমলে দিকে দিকে জল জীবন মিশনের ঢাউস ঢাউস সব প্রচারের ভিড়ে সরকারি জল প্রকল্পের বাস্তবতা আজও সেই গ্রামের মানুষ খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ। তারা জানিয়েছেন, এলাকায় সরকারিভাবে একটি পাম্প মেশিন বসানো হলেও তার পরিষেবা অনিয়মিত। বাধ্য হয়ে দীর্ঘ পথ অতিক্রম করে প্রতিদিন একটি কূপ থেকে জল সংগ্রহ করে ব্যবহার করছেন তারা। জলটা দুলা আছে, খাইতে পারে না, সরা ওই কুয়াতে যাইয়া তুলতে লাগে, জল বালা না, এটা সমস্যা। আমরা দিনের 2-3 বার এরকম নেই, কষ্ট আছে জল পাওয়ার জন্য। আমরা চাই জলটা ভালো পাইলে ওই বারে। গ্রামের এক মহিলা জানান, সরকারিভাবে গ্রামের মানুষের বাড়ির উঠোনে যে সাপ্লাই পয়েন্ট বসানো হয়েছে সেটি থেকে মাসে 2-1 বার যে জল পাওয়া যায় তা আয়রনযুক্ত এবং ব্যবহার ও খাওয়ার অযোগ্য। সমস্যা তো জল নাই, সাপ্লাই থাকলেও পাই না, খাওয়ানো ওই না, এটা লাল আয়রন দিছি। আর আমরা ডেঙ্কু আছে ওই লঙ্গা এটা দিয়াও কুলাই না, জল আনতে লাগে। এরপরে তো জলে তো কত অসুবিধা কুয়া লাভ নেই, আমরা জগরা ওইরাও পাই না সাপ্লাই, ওই না ওই আয়রন আছে, এইটা আয়রন লাল হইলেও পাইলে তো ওই লেট্রিনে জল তো ভালো,
এটাও পাই না। জল তো ওই সরাত লঙ্গা আনতে লাগে, সব পরিবার এরকম আছে। জল খাওয়ান জল চাই, জলই চাই আর কি। ওই এলাকার অনেক সাপ্লাই পয়েন্ট আছে যেগুলি ঢেকে গেছে আগাছায়। গিরিবাসীদের অভিযোগ, গ্রামের সাপ্লাই পয়েন্টগুলি এখন শুধুই যেন লোক দেখানো প্রচারের ভার বহন করছে। তাই চন্দ্রখা পাড়ার মানুষের জলের একমাত্র ভরসা এখন গ্রামের অনতি দূরে থাকা একটি কূপ। এটাই হয়তো এই এলাকার মানুষের ভবিষ্যৎ। ত্রিপুরায় জোর কদমে প্রচার চলে জল জীবন মিশনের। সরকারি প্রকল্পে মানুষ কতটুকু লাভবান হচ্ছেন সে ব্যাপারে খোঁজ নেওয়ার কেউ নেই। সরকারি অর্থ ব্যয়ে প্রশাসনিক এবং দলীয়ভাবে উড়ানো হয় প্রচারের ফানুস, কিন্তু বাস্তব অর্থে গ্রাম পাহাড়ে রীতিমতো অন্তর্জলি যাত্রার পথে এই জল জীবন মিশন প্রকল্প। পার্বত্য এলাকায় থাকা গিরিবাসীরা আদৌ জল জীবন মিশন প্রকল্পের পরিশ্রুত পানীয় জলের স্বাদ পাবেন কিনা, এটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে চন্দ্রখা পাড়ার দুর্ভোগ পীড়িত মানুষের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে আগ্নেয়াস্ত্র মজুদ রাখার অভিযোগে গাড়ির গ্যারেজে একাধিকবার হানা বিএসএফ ও বামুটিয়া ফাঁড়ির পুলিশের। বিএসএফ এর বিরুদ্ধে বিনা কারণে হয়রানির অভিযোগ গ্যারেজ মালিকের। বামুটিয়া বিওপির অন্তর্গত কালীবাজার এলাকায় একটি গাড়ির গ্যারেজে একাধিকবার বিএসএফ জওয়ান ও বামুটিয়া ফাঁড়ির সেকেন্ড অফিসার শান্তিরঞ্জন দেবনাথের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। একাধিকবার অভিযান চালালেও কোনো কিছুই উদ্ধার করতে পারেনি পুলিশ। শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে কোনো ব্যক্তিগত ঈর্ষার কারণে কেউ প্রশাসনকে কাজে লাগিয়ে তাদের হয়রানি করছেন বলেই অভিযোগ করেছেন গ্যারেজের মালিক বিশ্বজিৎ পালের স্ত্রী। এছাড়া অভিযান চালানোর সময় পুলিশ গ্যারেজে থাকা সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে দেয় বলেও গুরুতর অভিযোগ করেছেন তিনি। তারপরে আরো কি অফিসার তো কয় না ঠিকভাবে নামটা কয় না, আমরা বাড়ির থেকে হয়েছে। তারপরে তারা দুদিন পরে পরে আমরা খুবই বিরক্ত করে। আমরা একটা লিগেল বিজনেস করতেছে আমার হাজব্যান্ডে, গাড়ির বেচা কিনা। তো এরা দুদিন পরে পরে এরা খুবই বিরক্ত করে। তারপরে আমার ঘরের জিনিসপত্র সব নষ্ট করে। হ্যাঁ, আপনারা ভিডিও দেখতে পারবেন। আর আয়া সাইডে সিসিটা অফ করে লাগবো, মানে সিসি টিসি লাগেন না সব আমার গ্যারেজের ভিতরে। সিসিটা অফ করে লাগবো। সিসি তার মা সব সিরামিরা লায়ারা সব সুদাই তুলে দিয়েছে। আজকেও সুদাইছে, আগের কিস্ত এমন করছে। গাড়িটির সব মানে লন্ড বন্ধ করছে, মানে কইয়া লাভ নাই এদিক। তো আমি চাই যাতে এই জিনিসটা যাতে নাও, আমরা লিগাল বিজনেসটা নষ্ট হইতেছে। তারা অনেক মানে আমরা বিজনেসটার ভিতরে খুবই খারাপ একটা এফেক্ট করতেছে। কিছুই পাইছে না, সব ভিডিও টিডিও করা হয়েছে, মানে সব করা হয়েছে, কিছুই পাইছে না। তারা দুনিয়া খুঁজছে টুজছে, হ্যাঁ, সব কিছুই তারা কইরা দেখছে। সব মানে তারা যত কিছুই সম্ভব তারার দ্বারা তারা সব করছে। বৈষম্য বিরোধী ছাত্রদের সমাবেশের নামে অবরোধ। পুলিশ এবং বাংলাদেশের সেনাবাহিনীর প্রতিরোধ সত্ত্বেও ঢাকার 0 পয়েন্টে শহীদ নূর হোসেন স্কোয়ারে র্যালি সংগঠিত করল শেখ হাসিনার আওয়ামী লীগ। রবিবার আওয়ামী লীগের এই কর্মসূচি ঘিরে উত্তেজনার পারদ চরম পর্যায়ে পৌঁছায় বাংলাদেশে। চলতি বছরের 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর প্রথম প্রতিবাদ কর্মসূচি পালন করল আওয়ামী লীগ। নূর হোসেন দিবস পালনের মধ্য দিয়ে দলের নেতাকর্মীদের রবিবার ভারতীয় সময় বিকেল 4টায় ঢাকার 0 পয়েন্টে শহীদ নূর হোসেন স্কোয়ারে আসার জন্য আহ্বান জানিয়েছিল আওয়ামী লীগ। তবে একই স্থানে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি বানচাল করতে পাল্টা আন্দোলন সমাবেশের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। স্বাভাবিক কারণেই দুদলের মুখোমুখির কারণে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায় গোটা বাংলাদেশে। শহীদ নূর হোসেন দিবস পালনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষায় সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের 191 প্ল্যাটুন মোতায়েন করেছে কর্তৃপক্ষ। বিজেপির পাশাপাশি সারা দেশে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ অন্যান্য বাহিনীর সদস্যদের সতর্ক রাখা হয়েছে। আওয়ামী লীগের এই সমাবেশের চেষ্টা নাৎসাৎ করতে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও 0 পয়েন্টের আশপাশে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বা বিএনপির নেতাকর্মীরা। কথিত ফেসিবাদী আওয়ামী লীগকে দেশে সমাবেশ করতে দেয়া হবে না। বর্তমানে আওয়ামী লীগ ফেসিবাদী দল। এই ফেসিবাদী দলটিকে বাংলাদেশকে বিক্ষোভ করতে দেয়া হবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব। সোশ্যাল মিডিয়ায় লোকেশনে জমায়েত হওয়ার আহ্বান জানালেও আওয়ামী লীগের পক্ষ থেকে অনুষ্ঠানের জন্য পুলিশের কাছে কোনো অনুমোদন চাওয়া হয়নি বলে জানিয়েছিল সরকার। এদিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেশ কয়েকজনকে বেধড়ক নিগৃহীত করেছে বৈষম্য বিরোধী ছাত্র এবং বাংলাদেশের জাতীয়তাবাদী পার্টির নেতাকর্মীরা। জিয়ার সৈনিক এক হও, এক একটা লীগ ধরো, ধৈরা ধৈরা জবাই করো
স্লোগান দিয়ে একদল লোক নিগ্রহ করে তাদের। পুলিশের উপস্থিতিতেই চলে এই নিগ্রহ কাণ্ড। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 25 নভেম্বর থেকে বাড়বে বেকারিতে তৈরি রুটি, কেক, বিস্কুট ইত্যাদির দাম। রবিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন অল ত্রিপুরা বেকারি অ্যাসোসিয়েশন। এদিন আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় অল ত্রিপুরা বেকারি অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা। দিন দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বেড়ে চলছে। বেড়ে গিয়েছে বেকারির কাজে ব্যবহৃত ময়দা, সরিষার তেলের দামও। তাই আগামী 25 নভেম্বর থেকে বেকারিতে তৈরি সব ধরনের খাদ্যপণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছে অল ত্রিপুরা বেকারি অ্যাসোসিয়েশন। কিন্তু আমরা বেকারির যে আমাদের ফিনিশ দ্রব্য যেমন পাউরুটি, বিস্কুট, কেক আমরা কিন্তু বাড়িয়ে বিক্রি করতে পারছি না। কেন বিক্রি করতে পারছি না? চট করে আমরা দ্রব্যমূল্য বাড়াতে পারছি না। সমস্ত বেকারিরা আমরা ইউনাইটেড হয়েছি। এই ইউনাইটেড হওয়ার পরে আমরা ডিসিশন নিয়েছি আগামী 25 তারিখ থেকে আমাদের নতুন রেট আমরা ঠিক করেছি, কিন্তু এখন আমরা প্রিন্ট আউট পাইনি। 2-4 দিনের মধ্যে আমরা প্রিন্ট আউট আমরা বের করে দেবো। তাই ত্রিপুরার জনসাধারণকে যারা আমাদের এই প্রস্তুত করা পাউরুটি, বিস্কুট, কেক খান তাদেরকে বলছি আমাদের সহযোগিতা করার জন্য। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।